আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। আজকে পর্ব 4 এ আমরা দেখব হোম ট্যাবের ভিতরে যে রিবনগুলো রয়েছে সেগুলোর ভিতরে ক্লিপবোর্ড, ফন্ট এবং অ্যালাইনমেন্ট এই তিনটা প্রপার্টির ভিতরে যে রিবনগুলো রয়েছে এগুলো দেখব। তো আমি ডামিভাবে কিছু ডাটা ইনপুট করি যেগুলো গত পর্বেও করেছিলাম। আমি এসে ফর এক্সাম্পল বুক লিস্টের একটা লিস্ট করে বইয়ের একটা লিস্ট করে নাম এবং সিরিয়াল নাম্বার এবং সাবজেক্ট হিসেবে দিলাম এবং আমরা এটাকে অটোফিল করে নিচ্ছি দুটোকে। আমি সাপোজ এখানে 7টাই দিয়ে দিলাম এবং বইয়ের নাম আমরা অ্যাজ ইউজুয়াল দিয়ে দিই কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি এভাবে সাপোজ দিলাম। তো এখন আমরা যে বিষয়গুলো দেখব, প্রথমে রয়েছে পেস্ট, কাট, কপি এবং ফরম্যাট পেইন্টার। আপনারা যারা আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের টিউটোরিয়াল দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে পেস্টের কাজ কি, কাট কপি এগুলোর কাজ কি, ফরম্যাট পেইন্টারের কাজ কি। তো আমি সাপোজ চাচ্ছি যে বাংলা লেখাটাকে কপি করব এবং ঠিক সি কলামের এই C2 এখানে এসে পেস্ট করব, তাই না? অর্থাৎ C2 এই জায়গাটাতে এসে পেস্ট করব। তাহলে আমরা কিভাবে করতে পারি? কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করতে পারি, অথবা আমি এটাকে Ctrl+C কিবোর্ড থেকে না করে এখান থেকেও করতে পারি। ঠিক আছে? তো এখানে কপি করলাম, দেন আমি যদি এই সেলে আসি, আসার পরে কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করে আমরা এটাকে পেস্ট করতে পারি, অথবা এখান থেকে পেস্ট করলেও এটা পেস্ট হয়ে যাবে। তো এই ছিল কপি এবং পেস্টের কাজটা। এরপরে আমি যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কাট। আমরা জানি যে একটা ডকুমেন্ট কাট করার সাথে সাথে কি হয়, সেটা কিন্তু কপিও হয়ে যায় এবং যেখান থেকে কাট করব সেখান থেকে সেটা চলে যায়, রাইট? তো আমি যদি বাংলা লেখা এইটাকে যদি আমি কাট করি তাহলে কি হবে, এটা কিন্তু একেতে কপি হয়ে থাকবে প্লাস তার সাথে এই সেল থেকে এটা চলে যাবে। তো আমি যদি এটাকে কাট করি এবং এইখানে যদি এটাকে পেস্ট করি তাহলে দেখুন এটা এখানে চলে গেছে। ওকে, অর্থাৎ এইখানে ছিল বাংলা লেখাটা, এটাকে আমি কাট করেছি এবং এখানে এসে পেস্ট করার কারণে সেটা কি হয়েছে, এখান থেকে কাট হয়ে এখানে গিয়ে পেস্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম কাট, কপি এবং পেস্টের বিষয়টা। তো ফরম্যাট পেইন্টারের বিষয় একটু পরে আসছি, তার আগে আমি এই ডাটাকে ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার মাধ্যমে। এরপরে আমি যে বিষয় দেখবো সেটা হচ্ছে ফন্ট। ফন্ট এই যে ফন্টের ইয়েটা আছে এখান থেকে আমরা দেখব। তো ধরুন দেখুন এখানে রয়েছে ক্যালিব্রি, প্রথমে যে বাই ডিফল্ট ফন্টটা থাকে সেটা হচ্ছে ক্যালিব্রি। এটা হচ্ছে ফন্ট সাইজ, আমরা এখান থেকে ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবো। এটাও হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজের শর্টকাট এবং এটা ডিক্রিজের শর্টকাট, অর্থাৎ এটা দিয়ে কমবে, এটাতে ফন্ট সাইজ বাড়বে। এটা হচ্ছে বোল্ড, এটা ইটালিক, এটা আন্ডারলাইন, এটা বক্স, এগুলো বিষয়ে আমরা দেখবো, বর্ডার আর কি, এগুলো বিষয়ে আমরা দেখবো। তো প্রথমে আমি চলে আসি যে সিরিয়াল নং এবং সাবজেক্টস এই দুইটা লেখার যে ফন্ট স্টাইলটা রয়েছে, ফন্ট ফ্যামিলি, সেটা রয়েছে ক্যালিব্রি। তো আমি এখান থেকে বিভিন্ন ফন্ট রয়েছে আমরা সেটা দিতে পারি। দেখুন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি যদি এরিয়াল ব্ল্যাক দিই স্টাইলটা একরকম আসছে, আমি যদি এখান থেকে এরিয়া রাউন্ডেড এমটি বোল্ড এটা দিই এটা একরকম আসছে, আমি যদি এখান থেকে ক্যামব্রিয়া যেটা দিই এটাতে একরকম আসছে। যেটা মডার্ন ইউজ করা হয় রেকমেন্ডেড যেটা সেটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা যদি ইউজ করি এটা একরকম আসছে। ওকে, তাহলে আপনারা নিশ্চয়ই দেখে নিলেন কিভাবে ফন্টের ফ্যামিলি চেঞ্জ করতে হয়। ওকে, কিভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখে নিলেন। এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফন্ট সাইজ। তো আমি সাপোজ এই দুইটা সেলেরই ফন্ট সাইজ বাড়াতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে দেখুন 72 পর্যন্ত সাইজ রয়েছে এখানে। তো আমরা এই যে 10, 12, 11, 12, 14, 16, 18 এভাবে এক একটা দিয়ে দেখবেন আপনারা, এটাতে সাইজ ইনক্রিজ হবে। ওকে, তো আমরা নিশ্চয়ই জানি যে দেখুন এখানে সেল আমরা লিখেছিলাম সিরিয়াল নং, এই যে ফর্মুলা বারে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে সিরিয়াল নং, বাট এখানে কিন্তু শুধুমাত্র S/L দেখাচ্ছে। এন নংটা কোথায় গেল, তাই না? তো এটা হচ্ছে আমরা যেহেতু ফন্ট সাইজ বৃদ্ধি করেছি তার কারণে এটার উইডথটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না এর সাথে। তো আমরা উইডথটা অ্যাডজাস্ট করতে পারি কিভাবে, জাস্ট সিম্পলি এইখানে যাব, ডাবল ক্লিক করলেই কিন্তু যতটুকু উইডথ প্রয়োজন ততটুকু উইডথে নিয়ে নেবে। ওকে, তো এই গেল কিভাবে ফন্টের সাইজ আমরা ইনক্রিজ করব ডিক্রিজ করব সেটা। আমরা শর্টকাটটা ব্যবহার করে দেখাচ্ছি। একটা করে ক্লিক করব, দেখুন বাম পাশে লক্ষ্য করুন এখানে ফন্ট সাইজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা যদি ডিক্রিজ করি তাহলে কিন্তু কমছে। তো এই গেল তাহলে আমাদের ক্লিপবোর্ড থেকে পেস্ট, কাট, কপি এবং ফন্ট থেকে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, শর্টকাটের যে ফন্ট সাইজের যে বাটনগুলো রয়েছে সেগুলো। এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে বোল্ড করবেন আপনারা। তো খুবই সিম্পল, জাস্ট আমরা জানি যে যে কোনো কাজ করতে গেলে সেটা লেখাটাকে আগে সিলেক্ট করতে হয়, যেটার উপরে কোনো একটা অপারেশন চালাতে চাচ্ছি সেটা স্পেসিফিক্যালি সিলেক্ট করতে হবে এবং তারপরে আমরা বিভিন্ন অপারেশন চালাতে পারবো। ওকে, তো আমরা যেহেতু চাচ্ছি সিরিয়াল নং, সাবজেক্টস এই লেখাগুলো বড় হোক, বোল্ড হোক অ্যাকচুয়ালি, তাহলে আমরা কি করবো, দুটোকে সিলেক্ট করব, দেন বোল্ডে ক্লিক করব, বোল্ড হয়ে যাবে। আমরা কিন্তু কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি, আপনাদের নিশ্চয়ই মনে আছে Ctrl+B, তাহলে কিন্তু এটা আবার আনবোল্ড হয়ে যাবে।
বা আবার যদি আবার প্রেস করি Ctrl+V তাহলে কিন্তু বোল্ড হয়ে যাবে। ওকে, এটাকে যদি আমরা ইটালিক করতে চাই তাহলে কিভাবে করব নিশ্চয়ই জানেন, যে দুটোকে সিলেক্ট করে এখানে আই এ প্রেস করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা Ctrl+I প্রেস করলেও কিন্তু ইটালিক হয়ে যাবে। আমরা জানি আন্ডারলাইন কিভাবে করতে হয়। আমরা যদি এটা সিলেক্ট অবস্থায় রয়েছে, আমরা যদি জাস্ট আন্ডারলাইন এখানে ক্লিক করি, দেখুন এই দুইটার নিচ দিয়ে কিন্তু আন্ডারলাইন এসেছে। আমরা কিন্তু আন্ডারলাইনের বিভিন্ন স্টাইলও করতে পারি, রাইট? এখানে ড্রপ ডাউনের যে বাটনটা রয়েছে এখানে যদি ক্লিক করি, দেখুন একটা রয়েছে আন্ডারলাইন, একটা ডাবল আন্ডারলাইন। তো এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বর্ডার। ওকে, এখানে দেখুন বর্ডারের এই ড্রপ ডাউনে যখন ক্লিক করছি তখন কিন্তু বর্ডারের প্রচুর প্রপার্টি চলে আসছে। আমরা এখান থেকে স্পেসিফিক্যালি 5টার মতো ব্যবহার করব। আমাদের এই ডকুমেন্ট বা এক্সেল শিটের ভেতরে কিন্তু কোনো বর্ডার নেই। ওকে, এখন আমি যদি চাই যে পুরো যে শিটটা যতটুকু কাজ করেছে এতটুকুকে বর্ডার দিতে, তাহলে আমরা এখান থেকে ক্লিক করলে দেখুন বটম বর্ডার, আমরা ইচ্ছা করলে নিচের দিকে বর্ডার দিতে পারি, তাহলে কি হবে বটমের দিকে একটা বর্ডার আসবে। তো আমি যদি সিলেক্ট করে টপে বর্ডার দিই তাহলে দেখুন উপরের দিকে একটা বর্ডার আসবে, এটা বোঝা যাচ্ছে না যদিও। তারপরে আমি যদি এখান থেকে আবার ক্লিক করে যদি লেফটের দিকে বর্ডার দিই, লেফটের দিকে একটা বর্ডার পড়বে, এবং আমি যদি এটাকে সিলেক্ট করে রাইটের দিকে বর্ডার দিই তাহলে দেখুন ডান দিকে একটা বর্ডার এসেছে। এই দুটো ভিজুয়াল বোঝা যাচ্ছে, বাট উপরে দুটো বোঝা যাচ্ছে না। ওকে, তো এরপরে আমি যদি সিলেক্ট করার পরে যদি নো বর্ডারে ক্লিক করি তাহলে দেখুন কোনো পাশেই বর্ডার থাকবে না, এবং আমি যদি চারদিকে বর্ডার দিতে তাহলে সিলেক্ট করব এখানে এবং অল বর্ডারসে ক্লিক করব, তাহলে কি হবে প্রত্যেকটা সেলের ভিতরে আলাদা আলাদাভাবে বর্ডার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবো এটা হচ্ছে ফিল কালার। তো ফিল কালারটা কেমন আমরা দেখি। আমরা চাচ্ছি প্রথম যে আমাদের রোটা রয়েছে এই রোটাকে আমরা ফিল কালার দিতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে যদি ক্লিক করি তাহলে হলুদ কালার হবে বাই ডিফল্ট। আর আমরা যদি অন্যান্য কালার দিয়ে দেখতে চাই তাহলে আমরা যে কালারটা দিব সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নিবে। তো আমরা হলুদই রাখছি এখানে। এখন যদি চাই যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়েছে হলুদ কিন্তু আমাদের লেখার কালারটা হোক সাদা, তাহলে কিন্তু আমরা করতে পারবো। সিম্পলি আমরা দুটোকে সিলেক্ট করব, দেন পাশের যেটা এটা হচ্ছে ফন্ট কালার। তো দেখুন এখানে আমরা যে কালারটা দিব সেই কালারটাই কিন্তু নিয়ে নিবে। ওকে, তো আমি এখানে রেড রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে উপরের দিকে অ্যালাইনমেন্ট 3টা অপশন রয়েছে। তো আমরা এক কাজ করি, এই সেলের হাইটটাকে একটু বড় করে নিই এবং এটাকে আমরা বটমের দিকে রাখছি বাই ডিফল্ট। আচ্ছা, এখন এটা আপনাদেরকে বুঝাই। দেখুন আমাদের এই সেলের হাইটটা কিন্তু এই রো এর হাইটটা কিন্তু অনেক বেশি করেছি এবং লেখাগুলো কিন্তু নিচের দিকে চলে এসেছে। ওকে, তো আমি যদি চাই যে এই লেখাগুলো মিডলের দিকে দিব তাহলে পারবো, নিচের দিকে দিলে তো পারবোই এবং উপরের দিকে দিলেও পারবো। সেটা কিভাবে করব, এটার জন্য আমরা দুটো সেলকে সিলেক্ট করব, দেন এইখানে যদি যাই দেখুন এটা হচ্ছে টপ অ্যালাইন। এখানে যদি ক্লিক করি দেখুন আমাদের এই অ্যালাইনমেন্টটা টপের দিকে চলে যাবে। আমি যদি এখান থেকে মিডল অ্যালাইনে ক্লিক করি তাহলে দেখুন লেখাটা মিডলের দিকে চলে এসেছে, এবং যদি বটম অ্যালাইনে ক্লিক করি তাহলে এটা কিন্তু বটমের দিকে চলে যাবে। ওকে, তো আমি এটাকে মিডলের দিকে রাখছি। এরপরে আমরা নিচের দিকে অ্যালাইনমেন্টটা দেখব, সেটা হচ্ছে যে এটা লেফট অ্যালাইন, এটা সেন্টার অ্যালাইন এবং এটা রাইট অ্যালাইন। তো দেখুন আমাদের অ্যালাইনমেন্ট গুলো কিন্তু ঠিক নাই, তাই না? তো আমি তাহলে এদেরকে সিলেক্ট করলাম। আমি যদি লেফট অ্যালাইন দিই দেখুন সিরিয়াল নাম্বারের যে লেখাগুলো এখানে যে 1 থেকে 7 পর্যন্ত নাম্বার ছিল এগুলো রাইটের দিকে ছিল, এগুলো লেফটের দিকে চলে গেছে, এবং বাংলা ইংরেজি সাবজেক্ট গুলো আর কি সাবজেক্টের নেম এগুলো সব লেফটের দিকে গিয়েছে। আমি যদি এটাকে সেন্টার করি তাহলে দেখুন এক্স্যাক্টলি সেন্টারের দিকে এটার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি যদি রাইটের দিকে দিই তাহলে দেখুন রাইটের দিকে চলে এসেছে। ওকে, তো আমি এটাকে সৌন্দর্যের জন্য সেন্টারের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। তো সাপোজ আমি চাচ্ছি এই সিরিয়াল নং এই লেখাটা আমি এক কাজ করি এটার হাইটটা উইডথটা বৃদ্ধি করি, এটার উইডথটা বৃদ্ধি করি এবং এটাকে আমি সেন্টারের দিকে দেই, এটাকে আমি সেন্টারের দিকে দেই। ওকে, তো এখন আমি চাচ্ছি যে সিরিয়াল নাম এটার ওরিয়েন্টেশন হোক। ওরিয়েন্টেশন বলতে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন। আমি যদি অ্যাঙ্গেল এটা ব্যবহার করি দেখুন এটা এই দিকে হয়ে গিয়েছে। আমি যদি এটাকে আবার এরপর আমরা যদি এটাকে সিলেক্ট করে অ্যাঙ্গেল ক্লকওয়াইজ এটা যদি দিই তাহলে ঘড়ির মতো এটা এদিকে হয়ে গেছে। আমরা এখানে একটা একটা করে দেখতে পারি, আপনার যতটুকু যেগুলো ইচ্ছা সেগুলো দেখবেন। তো এরপর আমরা যে বিষয় দেবো এটা হচ্ছে রোটেট টেক্সট আপ, এটা উপরের দিকে রোটেট হয়ে গেল, এটার দিকে দিলে কিন্তু ডাউনের দিকে রোটেট হবে। সো এতটুকু গেল বিষয়। এরপরে আমরা যদি চাই যে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবো তাহলে দেখবেন কোনটা অ্যাক্টিভ রয়েছে। দেখুন এইখানে একটা বক্সের মতো এটা বোঝা যাচ্ছে এটা অ্যাক্টিভ রয়েছে। তো আমরা এখানে যদি আবার ক্লিক করি তাহলে এটা আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা ওরিয়েন্টেশন দেখলাম। এরপরে ছোট দুটো বিষয় দেখাবো, সেটা হচ্ছে একটা র‍্যাপ টেক্সট এবং মার্জ এন্ড সেন্টার যে বিষয়টা এই বিষয়টা দেখবো। তো ধরুন আমি এখানে অনেক কিছু লিখছি। ওকে, আচ্ছা, আমি এখানে হাবিজাবি অনেক কিছু লিখলাম। বাইরে যখনই কোনো একটা সেলে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু পরিপূর্ণটা দেখাচ্ছে না,
তাই না? আমরা এখানে যখন ক্লিক করছি তখন ফর্মুলা বারে দেখুন এখানে যতটুকু লিখেছিলাম ততটুকু ওই ফর্মুলা বারে দেখাচ্ছে, কিন্তু এইখানে কিন্তু দেখাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি আমরা র‍্যাপ টেক্সটে ক্লিক করি তাহলে দেখুন যতটুকু টেক্সট এখানে ছিল বা ডাটা এখানে যতটুকু আমরা এন্ট্রি করেছি ঠিক ততটুকুই দেখাচ্ছে র‍্যাপ টেক্সট করার কারণে। ওকে, এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার। তো মার্জ এন্ড সেন্টার বিষয়টা বোঝানোর জন্য আমি এক কাজ করি, এইগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং নতুন ভাবে একটা ডাটা এন্ট্রি করি। তো আমি এখানে লিখে দিচ্ছি সিরিয়াল নং, দেন আমি লিখে দিচ্ছি একটা স্টুডেন্ট ডিটেলস টাইপের তৈরি করি, স্টুডেন্টস নেম, দেন আমি দিতে পারি কন্ট্যাক্ট নাম্বার। তো আপাতত এতটুকু দিয়ে রাখছি এবং আমরা সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে জাস্ট কয়েকটা বিষয় এখানে আমরা এন্ট্রি করি। স্টুডেন্টস নেম হিসেবে আমি এখানে দিতে পারি নেম, ওকে। সো আমরা এখানে স্টুডেন্ট নেম হিসেবে এগুলো দিলাম, এগুলো জাস্ট ডামি ভাবে দিলাম এবং আমরা কন্ট্যাক্ট নাম্বার হিসেবে আমরা এখান থেকে দিতে পারি। ওকে, সো এক কাজ করি, এটাকে আমরা অটোফিল করে নিই, যেহেতু এগুলো র ভ্যালু, এগুলো কোনো ইয়ে নাই। তো আমরা সেলগুলোকে ঠিকভাবে করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখব, এখন যে বিষয়টা দেখব সেটা হতেছে মার্জ এন্ড সেন্টার। তো এক্ষেত্রে মার্জ এন্ড সেন্টার করাটা সুবিধা হবে। সাপোজ এটা কিন্তু আমাদের একটা স্টুডেন্টের লিস্ট বা একটা স্টুডেন্ট ইনফরমেশন টাইপের। ওকে, অর্থাৎ সিরিয়াল নাম্বার আছে, স্টুডেন্ট নেম আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। তো আমি কি করব, আমি চাচ্ছি যে এইটার উপরের দিকে লিখে দিব যে এটা স্টুডেন্ট ইনফো। তো আমি এক কাজ করি, এদের পূর্বে একটা রো ইনসার্ট করে নিচ্ছি। ওকে, তো এইখানে আমি লিখে দিলাম যে স্টুডেন্টস ডিটেইলস, জাস্ট এতটুকু রাখছি। এখন দেখুন আমি চাচ্ছি যে এখানে দেখুন রয়েছে 3টা কলামে কাজ করেছি আমরা এবং 11টা রোয়ে কাজ করেছি। তো আমি চাচ্ছি যে এই 3টা রো বরাবরই আমাদের এই স্টুডেন্ট ডিটেইলস যেটা সেটা নিক। এটা কিন্তু রয়েছে শুধুমাত্র এ নাম্বার যে কলাম রয়েছে 1 নাম্বার রো, এই সেলের ভিতরে রয়েছে এটা শুধুমাত্র। বাট আমি চাচ্ছি এটাকে পুরো 3টা কলাম জুড়ে নিতে, সরি 3টা সেল জুড়ে নিতে চাচ্ছি। তাহলে আমরা কি করব, এই পুরোটাকে সিলেক্ট করব 3টা সেল সহ, অর্থাৎ যতটুকু নিতে চাচ্ছি ততটুকুকে সিলেক্ট করব, দেন মার্জ এন্ড সেন্টারে যদি ক্লিক করি দেখুন 3টা আলাদা সেল ছিল, বাট এই সেলটা একটা সেল হয়ে গিয়েছে এখন। ওকে, এখানে লক্ষ্য রাখুন, এটা কিন্তু এখন এই পুরো 3টা সেলকে কিন্তু এখন A1 হিসেবে ডিক্লেয়ার করছে এরা, অর্থাৎ এটা এখন একটা সেল হয়ে গেছে এবং লেখাটা সেন্টারে এসেছে, অর্থাৎ 3টা সেলকে আমরা কি করতে পেরেছি, মার্জ করেছি এবং তার সাথে সেন্টারে করে দিয়েছি। ওকে, এখন আমরা ইচ্ছা করলে এটাকে শেডিং করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, আমরা এখানে ইচ্ছা করলে টেক্সট কালার দিতে পারি ইত্যাদি। তাহলে এইভাবে মার্জ এন্ড সেন্টার করতে হয়। আমরা যদি এটাকে চাই যে আবার তুলে দিব তাহলে কি করব, এখানে আবার ক্লিক করব, দেখুন এটা উঠে গেছে। এখন কিন্তু 3টা আলাদা সেল, দেখুন এই সেলে যখন ক্লিক করছি এটা কিন্তু বলে দিচ্ছে B1, এই সেলে যখন ক্লিক করছি এটা কিন্তু দেখেন এখানে বলে দিচ্ছে C1। ওকে, কিন্তু যখন মার্জ করা ছিল এবং মার্জ এন্ড সেন্টার করা ছিল তখন আমরা যেখানেই ক্লিক করি সেলের যে কোনো একটা অংশে ক্লিক করি না কেন এটা ডিক্লেয়ার করছে A1, অর্থাৎ এই পুরোটা 3টা সেলের পরিবর্তে একটা সেলে কনভার্ট হয়েছে। এটাই হচ্ছে মার্জ এন্ড সেন্টারের কাজ। তো আমরা আজকের পর্বে অর্থাৎ পর্ব 4-এ দেখলাম ক্লিপবোর্ডের কাজগুলো, কপি কাট পেস্ট, ফন্টের কাজগুলো দেখলাম, এখানে অ্যালাইনমেন্টের কাজ বেশ কিছু দেখলাম, যেগুলোর প্রয়োজন সেগুলো দেখেছি। তো এগুলোর প্রয়োজন নেই, যে ইনডেন্টের যে বিষয়টা এগুলোর প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, আর সবার শেষে যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার কিভাবে কাজ করে। তো আমি চাচ্ছি যে এইখানে যে স্টাইলগুলো করেছি এই স্টাইলটা আমার এই সেলটাতেও নিক। তাহলে কি করব, আমি এইটাকে সিলেক্ট করা অবস্থায় ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, দেন আমি এই সেলে ক্লিক করব। দেখুন এইখানে যেমন ছিল স্টাইলটা এই সেলটাও এমনই স্টাইল হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই যে এই জায়গাটাতে যেরকম স্টাইল রয়েছে এই স্টাইলটা এটা এবং এটার উপর অ্যাপ্লাই করতে, তাহলে কি করব, এই সেলটাকে সিলেক্ট করব, ফরম্যাট পেইন্টারে গিয়ে ক্লিক করব, দেন এই সেলে ক্লিক করব, দেখুন এটা আগের মতো হয়ে গেছে, অর্থাৎ এই সেলের মতো স্টাইলটা হয়ে গেছে। আবার যদি আমরা চাই এখানেও একই কাজ করতে, তাহলে আবার এখানে এটা যেহেতু সিলেক্ট করা আছে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, এখানে ক্লিক করব, দেখুন একই রকম আগের মতো হয়ে গেছে। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে, কথা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।